তখন মনে হচ্ছিল সংবিধান আছে, স্বাধীনতার ঘোষণা আছে, আরেকটা ঘোষণা কেন লাগবে, ভোট হয়ে যাক, ইলেকটেড গভর্নমেন্ট আসুক। এরপরে অনেক কিছু ঘটে গেল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঘটে গেল সেটা হচ্ছে ডিসেম্বরে যে ভোটের জন্য বিএনপি যে অসাধারণ হাইপ উঠিয়েছিল, তাদের সাংগঠনিকভাবে দাবি সব কিছু মিলিয়ে যখনই ডিসেম্বরে ভোটটা পিছিয়ে ফেব্রুয়ারিতে চলে গেল, পুরো হাইপটা স্তিমিত হয়ে গেল এবং ডিসেম্বর পর্যন্ত বিএনপি আর কোনো প্রতিবাদ করার প্রশংসা ছাড়া, প্রতিবাদ পরের কথা, প্রশংসা সরকারের প্রশংসা করার জন্য। আর রাজনীতি খুব নিষ্ঠুর খেলা। আপনি এখানে তোষামত করে, খুশি করে, প্রশংসা করে আপনার প্রাপ্তি হবে, এটা কখনোই হয়নি। এটা নিষ্ঠুর বাস্তবতার খেলা। সে কারণেই আমার মনে হয় বিএনপি যখন শক্তি দেখাতে পারত তখন বিএনপি শক্তি দেখায়নি। বিএনপি এখন শক্তি দেখানোর উৎসাহ হারিয়ে ফেলতে পারে, উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে। বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের ফলে বিএনপি আরও ডিমোরালাইজড হচ্ছে, বিএনপির বিরুদ্ধে জামাত বা শিবির আরও বেশি স্ট্রেনদেন হচ্ছে ডে বাই ডে। বিএনপি জামাতের দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল হতে পারে, এটা আমার অ্যানালাইসিস, যে মাঠ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা সরকারি দল বিরোধী দল হব, আমরা নিজেরা ফাইট করি, একটা পক্ষ দাঁড়িয়ে যায়, এটা হতে পারে আর্টিফিশিয়াল। সেটা হলেও মন্দ না, হতে পারে জেনুইন। যদি বিএনপি জামাতের জেনুইন দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আওয়ামী লীগের শক্তিটা অখণ্ড আছে, যেটুকু আছে কম বেশি। আপনি কি বিএনপি জামাতকে আবার এক হতে বলছেন? না, মানে যদি আলাদা থাকে তাহলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, আওয়ামী লীগ ফিরে আসলে তখন বিএনপি জামাত এক হতে পারে। বিএনপি জামাত এক না হলে অদূর ভবিষ্যতে অনেক পরে, অনেক প্রত্যাশিত হওয়ার পর বিএনপি আওয়ামী লীগও এক হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এরশাদ স্যারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে আন্দোলন করেছিল না? বিএনপি আওয়ামী লীগ জাসদ জামাত সবাই তো করেছিল। তো এই সরকার বিএনপিকে যে ফেব্রুয়ারির 12 তারিখে ভোটের কথা বলেছে, কিন্তু সরকারের শীর্ষ দল এনসিপি গতকালকেও বলেছে ফেব্রুয়ারিতে ভোট সম্ভব না। এবং এনসিপির এই শাপলা মার্কা নিয়ে যে ডিবেটটা, এই টোটাল ডিবেটটাই ভোটটাকে ফ্রাস্ট্রেট করার। আজকে শাপলা কলি ফর্মে আসছে, সাথে লজ্জাকর কম্প্রোমাইজ। ইলেকশন কমিশনের মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন হয়ে গেল। এর মাধ্যমে শুধু একটা দলকে তুষ্ট করতে তারা তাদের তফসিল চেঞ্জ করলো। এটা খুবই দুঃখজনক। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভোটের সময়ও যখন এনসিপি হুঙ্কার দিবে, তাদের হুঙ্কার মানতে ইলেকশন কমিশন বাধ্য হবে। এর ফলশ্রুতিতে যেটা ঘটছে, দেশের সুষ্ঠু নির্বাচনের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না, নিয়ন্ত্রিত নির্বাচনের আশা দেখতে পাচ্ছি। যে ইলেকশনটা নিয়ন্ত্রিত হবে, আগে থেকেই নিয়ন্ত্রণ করে ফেলা হবে। তাহলে তো আমরা বলবো ওই যে অটো এমপি ছিল 14 সালে, 18 সালে, 24 সালে, সেটার কিছু দায় আমাদেরও আসে জাতীয় পার্টির। ঠিক ওরকমই একটা ভোট হতে যাচ্ছে, ঠিক সেরকম একটি ভোটের দিকেই দেশ আগাচ্ছে। চিফ অ্যাডভাইজার যে বলেছেন যে উনি ফ্যান্টাবুলিয়াস একটা ইলেকশন দিবে, ফেবুলাস, আমরা তো ফেবুলাস ইলেকশনের কোনো সম্ভাবনা দেখি না। এখন তো উনি আবার বলছেন যে বড় আঘাত আসতে পারে, বেশ চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, এরপরে কি হলো? কয়েকদিন আগে ওনারা বলছেন যে নির্বাচন একদিনও কেউ পেছাতে পারবে না। এর আগে কিন্তু আবার এনসিপি এই সনদে স্বাক্ষর নিয়ে একটা হিউজ অবস্ট্রাকশন ক্রিয়েট করলো। এনসিপির রোলটা হচ্ছে অবস্কিউরেন্টিস্ট রোল, সব কিছুতে বাধা দেবে তারা, এবং অবশ্যই বাধাটা সরকারের ইন্ধনেই দিচ্ছে। সরকার এবং এনসিপি কোনো আলাদা সত্তা না, সরকার, এনসিপি, জামাত ইসলামী এবং ঐক্যমত কমিশন। ওখানে কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব আছে, আমি তাদেরকে অনেককেই চিনি, কিন্তু তাদের অনেকেই কিন্তু বিদেশে ছিল, অনেকেই হঠাৎ করে বাংলাদেশে আসছে এবং হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে যাবে। এদেশের রাজনীতি, এদেশের দল, এদেশের মানুষ, এদেশের আকাঙ্ক্ষার প্রতি তাদের ভালোবাসা থাকার কোনো কারণ নাই। অনেকে বিদেশ থেকে এসে অনেক ভালো কিছু নিয়ে আসে। ড্যান জিওপিং তার আর্লি লাইফে ফ্রান্সে ছিলেন। ড্যান জিওপিং কিন্তু অসাধারণ বিপ্লবী ছিলেন, মাও সেতুংয়ের 4 জনের মধ্যে ছিলেন একজন, কিন্তু তার তত্ত্ব মাও সেতুং গ্রহণ করেনি। পরে যখন মাও সেতুংয়ের পতন হলো, উনি ক্ষমতা নিলেন, উনি ওনার ওই ফ্রান্সের ধ্যান ধারণা কিন্তু নিয়ে আসছিলেন চায়নায়, যে কারণে চায়না খুব দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়। তো এই বিদেশি যারা আমাদের এখানে আসছেন, তারা উন্নত বিশ্বের উন্নত ধারণা একটাও এখানে আনতে পারেননি। এবং জুলাই সনদ যেটি হচ্ছে, যেখানে 30টি নিবন্ধিত দলকে বাদ দেওয়া হয়েছে, বিএনপির একটা পর্যায় পর্যন্ত অবস্থান ছিল বিগত আন্দোলনের পরে, বিএনপি যেটা বলেছে সেটাই সরকার করেছে। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি অসাধারণ প্রশংসনীয় ভূমিকা রেখেছে, সেনাপ্রধানের বিষয়েও রেখেছে, বিচারপতিদের বিষয়েও রেখেছে, অনেককে বিএনপি প্রোটেক্ট করেছে। কিন্তু যেই মুহূর্তে বিএনপি কম্প্রোমাইজ করা শুরু করলো, সেটা শুরু হলো যখন আওয়ামী লীগ ব্যান হলো। সেই ব্যানের সময় বিএনপি কোনো রোল প্লে করতে পারেনি, এবং এরপরে
ডাকসু নির্বাচন বিএনপি চায়নি, ডাকসু নির্বাচন হয়ে গেল। এরপরে ডিসেম্বর থেকে ভোট চলে গেল ফেব্রুয়ারিতে। তো এরপরে বিএনপি প্রত্যেকটি জিনিস মানতে বাধ্য হচ্ছে অ্যাট দ্য কস্ট অফ হিউজ পোটেনশিয়াল ডেঞ্জার আপকামিং। বিএনপির দল বিএনপি করবে, এটা নিয়ে আমাদের বলার কিছু নাই, কিন্তু বিএনপির উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সবাই বিএনপি মুখাপেক্ষী ছিল এবং আওয়ামী লীগও বিএনপি মুখাপেক্ষী ছিল, কারণ একটা দল যদি থাকে ডেমোক্রেটিক পলিটিক্যাল ফোর্স, তাদের মাধ্যমে একটা বিপ্লবী সরকার অথবা একটা তালেবানি সরকার বা অন্য কোনো খারাপ সরকার থেকে দেশ রক্ষা পাবে। সেজন্য সবাই বিএনপিতে উপর আস্থা ছিল, কিন্তু বিএনপি তার সে স্পাইন পলিটিক্সটা করতে পারেনি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। বিএনপি যা বলতো তাই হতো, কিন্তু সেটা থেকে বিএনপি আজকে সরতে সরতে এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি গণভোট হয়ে যায় বিএনপি প্র্যাকটিক্যালি পলিটিক্যালি আর স্ট্যান্ড করতে পারবে না, কারণ তখন সবাই তারা যে কথাগুলো তারা বলছে এগুলো বাস্তবায়ন করতে পারছে না। আমি জাস্ট আপনি মানে আপনার কি ধারণা, মানে হাইপোথেটিক্যালি যদি আমাকে বলেন, এই গণভোটের ইস্যু তো আমরা বুঝতে পারছি যে বিএনপি, জামাত, এনসিপি তাদের সবার চাওয়া ইসলামী আন্দোলন, এবং সরকার হয়তো গণভোটটা দিয়ে দিলে বিএনপি আসলে কি করবে? খুবই জটিল ইকুয়েশনে বিএনপি পড়ে গেছে। বিএনপির ডিসেন্টিং জিনিসগুলো ওখানে ডিসেন্টিং নোট দেওয়া হয়নি। গণভোটে থাকতে পারে 48টা বিধান। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি এই গণভোটে ব্যাপারে কি করবে? আমার ব্যক্তিগত অভিমত। আপনার কি ধারণা বিএনপিকে দেখে কত করবে এটা আমি বলতে পারবো না। বিএনপির আমার মতে কি করা উচিত আমি বলতে পারি। বিএনপির এখন অবস্থান শক্তভাবে নেওয়ার সময় চলে আসছে। বাংলাদেশে এই মুহূর্তে সংবিধানে গণভোট নাই, যেটি আমাদের আগের সংবিধানে গণভোট ছিল। কিন্তু বিএনপি তো গণভোটের ব্যাপারে এগ্রি করেছে, দ্যাটস অ্যানাদার রং কম্প্রোমাইজ। জাতীয় নির্বাচনের সাথে সেটাও বিএনপির করা উচিত হয়নি, কারণ আপনি যদি বলেন গণভোটটা নাই, তাহলে আপনি কেন ভোটের দিন কেন গণভোট করবেন? আর বাংলাদেশের মানুষরা মার্কায় ভোট দিবে, আবার সাথে সাথে গণভোটে ভোট দিবে, অনেকে কনফিউজড হয়ে যাবে, বিএনপি ভোট লুজ করবে। আর 48টা সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট, এই 48টা অ্যামেন্ডমেন্ট কি জনগণ বুঝবে? এটা পার্লামেন্টে যখন হিউজ ডেলিবারেশন হতো, মানুষ তখন জনগণ বোঝার ছাড়াও তো ইস্যু আছে যে 48টার মধ্যে হয়তো 8টা বিষয় আমার ভিন্ন মত চাই নাগরিক হিসেবে, তো আমি কি সেখানে কিভাবে ভোট দিব? এটা 48টা একটা লিস্টে আসলে হতো, যদিও সেটা ক্লামজি হয়ে যাবে, কোনোভাবেই যে একটা কোনোভাবে এটা কোনো ফরম্যাট হতে পারে না। দেন আপনি গণভোট দেবেন কিসের আন্ডারে? সংবিধানে গণভোট নাই। সংবিধানে গণভোট আছে সংসদে পাশ হওয়ার পরে, যেটা ছিল আগে। তাহলে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের তো কোনো বিধান নাই। সেখানে অনেকে দাবি করছে যে চিফ অ্যাডভাইজার উনি সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট করবেন, অর্থাৎ সাংবিধানিক আদেশটাকে সংবিধানের উপরে নিয়ে যাওয়া হবে, এক্স্যাক্টলি লাইক মার্শাল ল। যখনই মার্শাল ল হয়েছে, যিনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন এরশাদ স্যার বা জিয়াউর রহমান, ওনারা সংবিধানকে সাসপেন্ড করেছিলেন, করে ওনারা মার্শাল ল দিয়ে টেম্পোরারি মার্শাল ল দেশ চালিয়েছেন। আরেকটা বিষয় জাস্ট আপনার কাছে, যেহেতু আপনি আইনজীবী, দুজনেই আপনার আইনজীবী, যে অধ্যাদেশ জারি করবার আসলে ক্ষমতাটা কার? এটা রাষ্ট্রপতির। তো এখন প্রধান উপদেষ্টা কিভাবে অধ্যাদেশ? ওনারা কিন্তু অধ্যাদেশ বলছে না, সাংবিধানিক আদেশ, কনস্টিটিউশনাল অর্ডার, সেটাও রাষ্ট্রপতির। প্রধান উপদেষ্টার পদ যদি হয়ে থাকে প্রাইম মিনিস্টারের মতো, উনি অ্যাডভাইস করতে পারেন অ্যাট বেস্ট, কিন্তু ইস্যু করবেন রাষ্ট্রপতি। তাহলে প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকায় নিতে আগ্রহী হচ্ছেন। যখনই তিনি এই অর্ডার দিয়ে দিবেন, তখন কনস্টিটিউশনাল গভর্নেন্স যেটুকু ছিল এটুকু চলে গেল। এই সরকার টার্নড ইনটু বিপ্লবী সরকার, এবং বিপ্লবী সরকার হওয়ার পরে ওই হ্যানা ভোটে আরও একটা জিনিস থাকতে পারে, আমি আশঙ্কা করছি পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করিবে। এটা আগের দুটো হ্যানা ভোটেও ছিল, এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে ভোট পিছিয়ে যাবে এবং ভোট হতে অনেক দেরি হবে। সেই ক্ষেত্রে সকল দল মিলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। সকল দল কারো করবে মানে বিএনপি সহ অন্য যারা আছে সকলেই, যেমন জামায়াত ইসলামী, তো জামায়াত ইসলামী বা এনসিপি, অনেকে বলে যে আপনি নিজেই বলছেন যে সরকার, এনসিপি, জামাত, ঐকমত্য কমিশনের এক, তো তাদের তো সুবিধা, ওদের বাদ দিয়ে বাকি যারা আছে সকলে করতে পারে। আরেকটা জিনিস আমি বলবো, বিএনপি অবশ্যই ভুল করেছে। ঐকমত কমিশনের ডিসকাশনে বিএনপির উচিত ছিল আওয়ামী লীগ বাদ দিয়ে বা দু একটি দল বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে আসা। সালাউদ্দিন সাহেবের সাথে তর্ক করেছে এনসিপির একজন জুনিয়র নেতা বা অন্য একটি দল, যে জীবনে ভোট করেনি, যে কখনো ভোটে যায়নি, যার রাষ্ট্র সংবিধান সম্পর্কে ধারণা নেই, কিন্তু উনি সালাউদ্দিন সাহেবের সাথে তর্ক করছেন। সালাউদ্দিন সাহেব ঘন্টার ঘন্টা এগুলো তর্ক করছে। অর্থাৎ বিএনপিকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে অথবা ওই দলগুলোকে কোথায় উঠিয়ে দেওয়া হয়েছে। যদি 50টি দল সেখানে থাকতো, অসংখ্য প্রশ্নের উত্তর সালাউদ্দিন সাহেবকে দিতে হতো না। পক্ষ করে ফেলেছে ওখানে এনসিপি, বিএনপি, জামাত, বাংলাদেশের 3টি দল, এই 3টিকে হাইলাইট করা হয়েছে। বিএনপি সেই ফাঁদেও হাত দিয়েছে। বিএনপি আমি মনে করি এখন বৃহত্তর ঐক্যমত করার সময় চলে আসছে বিএনপির।